আওয়ামী লীগের প্রশ্নে তিনি নিজেই বেশ জোরালো বক্তব্য রেখেছেন, কিন্তু সব রাজনৈতিক দলগুলো কি এই প্রশ্নে একমত? আপনার কি মনে হয় যেটা? না, এখনো সবার আনুষ্ঠানিক পজিশন দেখা যায় নাই। মানে এমনিতে বলেছেন অনেকে, অনেকভাবে নেতারা বলেন, কিন্তু দলগত অবস্থান এখনো কিন্তু সবারটা আমরা দেখি নাই। আমরা আমাদের জায়গা থেকে একটা কথা বলেছি যে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রশ্নটাকে মীমাংসা করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের স্ট্যাটাস কী হবে আগামী ইলেকশনের আগেই এটা ঠিক করতে হবে। শুধু এই কারণে না যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পতিত এবং গণহত্যাকারী দল, সুতরাং তার ব্যাপারে একটা অবস্থান আপনাকে নিতে হবে। শুধু এটা একটা খুবই বড় কারণ, কিন্তু এটা একমাত্র কারণ না। আরও একটা কারণ আছে যে আমরা অনেক সময় দেখেছি, এমনকি শুধু রাজনৈতিক দলগুলোকে বলবো কেন, আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য তো সুবিধাজনক না। তিনি তো আল জাজিরা সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের কী হবে এটা আওয়ামী লীগকেই ঠিক করতে হবে। এটা তো কোনো মানে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকারের প্রধানের ভাষা এরকম হইতে পারে না। আওয়ামী লীগ ঠিক করবে না আওয়ামী লীগের পরিণতি কী হবে। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং জনগণ ঠিক করবে। 5 অগস্টের রায়টাকেই আপনাকে ফলো আপ করতে হবে, সেটাকেই এখন আপনাকে একটা আইনি কাঠামো বলেন, রাজনৈতিক ঐক্যমত্য বলেন, তার মধ্যে আনতে হবে। সেটা কি? যেমন ধরেন, আপনি যদি আওয়ামী লীগকে আগামী ইলেকশনে অংশ নিতে দেন দল হিসেবে, তাহলে কি ঘটবে? তখন পুলিশ প্রশাসন এবং মাঠ প্রশাসন তো তাকে ইলেকশনের একটা পার্টি হিসেবে তাকে সেফগার্ড করতে বাধ্য থাকবে, কিছু করার নেই। অন্যদিকে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, এই দলগুলো তো এবং জনগণ, তারা তো ক্ষুব্ধ আওয়ামী লীগের উপর, সঙ্গত কারণে ক্ষুব্ধ। তখন তো তাদের উপর মানে তাদেরকে প্রতিরোধ করতে চাইবে। তখন কি দাঁড়াচ্ছে পরিস্থিতিটা? একদিকে পুলিশ তাদেরকে প্রোটেক্ট করবে, অন্যদিকে এই দলগুলো, সংক্ষুব্ধ দলগুলো আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দিতে চাইবে না, যেটা আমরা এখনও চাচ্ছি না। ঠিক আছে, আওয়ামী লীগ চোরাগোপ্তা মিছিল করলেই কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি, আমরা রাজপথে কর্মসূচি করছি। তাহলে আপনি ইলেকশনে যদি আওয়ামী লীগকে আসতে দেন, তখন তো দেশে একটা রক্তারক্তি এবং হানাহানি ছাড়া অন্য কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। এবং প্রধান উপদেষ্টা আবার অন্য সময় বলেছেন যে স্মরণকালের বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে। কিভাবে আপনি আওয়ামী লীগকে ইলেকশনে রেখে ভালো নির্বাচন করবেন? করতে পারবেন না। এই কারণে আওয়ামী লীগের প্রশ্নটাকে সেটেল করতে হবে। সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কারের ইস্যুতে যেভাবে প্রধান উপদেষ্টা বসছেন, এই আওয়ামী লীগ ইস্যুতেও বসতে হবে এবং সকল দলের কাছ থেকে একটা অ্যাগ্রিমেন্টে আসতে হবে যে আমরা এই হচ্ছে আওয়ামী লীগের স্ট্যাটাস মানে নির্বাচনের আগে। এবং আমি মনে করি সকল রাজনৈতিক দল একই জায়গায় আছে। আমি তো বিএনপির সালাউদ্দিন আহমদ, উনি বলেছেন যে 5 অগস্টের পরে তো আর নতুন করে রায়ের দরকার নাই। ঠিক আছে, তো আমরা সব দলের কাছেই আমরা যে কর্মসূচি করেছি সেখান থেকে কিন্তু এই কথাটাই বলেছি যে প্রত্যেকটা দলকে তার অবস্থান পরিষ্কার করতে হবে, যেটা তারা নানাভাবে বলেন মাঠের কর্মসূচিতে, এটাকেই দলগতভাবে সামনে আনতে হবে। এনে আমরা আগামী ইলেকশনের আগে আপনি আওয়ামী লীগ প্রশ্নটাকে সেটেল করবেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আমি একটু অ্যাড করি, সরি, এখানে যে সালাউদ্দিন সাহেবের রেফারেন্স দিয়ে বলি, এখানে কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছিল, কিন্তু আনা হয়েছিল, কিন্তু সেই আলোচনাটাই স্ক্র্যাপ করে দেওয়া হচ্ছে। অতএব এখন তো সরকারকেই উদ্যোগটা নিতে হবে। আমার অনেক সময় এটা এভাবে বলা হয় যে বিএনপি চায় না। বিএনপি চাইলো কি না সেটা পরের বিষয়, সরকার কি করছে এই বিষয় নিয়ে, তাই না? এই বিষয়টা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। ইশরাক হোসেনের কথার সূত্র ধরে যদি স্যার তুষার আপনার কাছে আমি জানতে চাই, আপনাদের যিনি আহ্বায়ক উনিও কিন্তু উপদেষ্টা পরিষদে ছিলেন। প্রথম 6 মাসের মধ্যে সরকার থেকে কেন আওয়ামী লীগের বিষয়ে প্রশ্ন আসলো না, এবং উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে এসে আপনারা দল করলেন, এখন দল থেকে সেই একই দাবিতে আপনারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন, বিষয়টা একটু না, তারা উপদেষ্টা থাকলেও তো এখানে তো একটা উপদেষ্টা পরিষদ আছে, সেখানে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন। এবং ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা দল নিষিদ্ধকরণের, এটা তো এখান থেকে দল নিষিদ্ধকরণের ক্লজটা বাদ দেওয়া হয়েছে। তখনও তারা কিন্তু ভেতরে এটার আপত্তি জানিয়েছেন, কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠরা এটা মনে করেছেন যে এটা বাদ দিতে হবে, সুতরাং এটা বাদ থেকেছে। এখন নাহিদ ইসলাম যখন আবার রাজনীতিতে ফেরত এসেছেন, তখন কিন্তু তিনি এই দাবিটা আবার তুলছেন, বা আমাদের দল থেকে আমরা তুলছি, এবং এটাই আমাদের পজিশন বরাবর। এখন তখনও ছিল, এখনও ছিল, যে আওয়ামী লীগকে আপনার বিচার হওয়ার আগ পর্যন্ত তার নিবন্ধনটা বাতিল করতে হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে আপনার স্থগিত বা নিষিদ্ধ করতে হবে। এবং এটা একটা আপনি যেটা ইশরাক ভাই বলেছেন, আমি একমত, যে পৃথিবীর আন্তর্জাতিক অপরাধ আদালতেও তো আওয়ামী লীগ এখন অপরাধ করার মতো অপরাধ তার আছে, যেটা মানে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে পরিষ্কার। এখন যদি আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাই, তাহলে তো এই দলটা রাজনৈতিক দল কিনা, মানে এই গোষ্ঠীটা, সেটাই প্রথমত আগে যাচাই করে দেখতে হবে রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে পড়ে কিনা। পৃথিবীতে এক দলের সাথে, বিশেষত আমাদের দক্ষিণ এশিয়ার কালচারে, এক দলের সাথে আরেক দলের বিরোধিতা ক্ষেত্র বিশেষে ছোট থেকে মাঝারি সংঘাত হয়, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গুম করে ফেলা, 5 থেকে 6, শুধু বিএনপির 4 থেকে 5 হাজার, যেটা আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট করেছে, 4,500 থেকে 5,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে। এবং আবার জামায়াত ইসলামের হত্যা করেছে, অন্যান্য সাধারণ জনগণকে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে 600-র উপরে। এটা কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের সাথে করতে পারে না। ঠিক আছে, তাহলে এইটা রাজনৈতিক দল কিনা? এবং নিজের জনগণকে এভাবে সমস্ত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, হেলিকপ্টার থেকে গুলি করে, এবং কথিত আছে যে এখানে পার্শ্ববর্তী দেশ থেকেও তারা সহযোগিতা নিয়েছে, আমরা এখনও জানি না, এটা ফুলপ্রুফ প্রমাণ আমাদের কাছে নাই। কিন্তু যেভাবে, এবং কিন্তু শেখ হাসিনা কিন্তু চেয়েছিলেন যে ভারত এখানে ইন্টারভেন করুক,
এটা তিনি বলেছেন। তাহলে এটা রাজনীতি, এটা কি আর বাংলাদেশপন্থী বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে আমরা দেখব? যদি তাকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি তাহলে একরকম সিদ্ধান্ত, আর যদি এটাকে রাজনৈতিক দল হিসেবে না দেখে ভারতেরই একটা এক্সটেনশন হিসেবে দেখি, দিল্লির একটা এক্সটেনশন হিসেবে দেখি, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। তখন আমাদের তার ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কোনো মানে দ্বিধার কোনো কারণ নাই, ঠিক আছে? এবং সেটা আমরা মানে যেটা মানে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আছে সেখানকার নীতি নির্ধারকরা আছেন তাদেরকেও আমাদের ক্লজটা বোঝানো কোনো কঠিন কিছু না। জাতিসংঘের রিপোর্টটাই সবচেয়ে বড় এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কাজে আসবে। আমাদের রাজনীতিতে আপনার কি মনে হয় এখন ঐক্য অনৈক্যের যে একটা সুর, সেখানে সবচেয়ে বেশি আপনারা যেটি নিয়ে এসছেন মৌলিক সংস্কার, সামনে 75টি সুপারিশ আপনাদের দেওয়া হচ্ছে, সেখানে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনও চেয়েছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন। আমূল পরিবর্তন আর বন্দোবস্ত দুটি বিষয়, সেটি কি আসলে নির্বাচিত সরকার করবে, নাকি এই সরকার যে পদক্ষেপ নেবে বাস্তবায়নের মধ্য দিয়েই আপনারা ভোটে যেতে চান? এটা হচ্ছে যে আপনার সংস্কার যেগুলো ফান্ডামেন্টাল রিফর্ম আমরা বলেছি, এগুলো এখনই অনেকগুলো জিনিস হয়ে যাবে। এবার রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হচ্ছে, জুলাই চার্টার হবে, সেখানে সকল রাজনৈতিক দল সাইন করবে, সেটা হয়ে যাবে। কিন্তু নতুন ধরনের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, মানে সহাবস্থান এবং প্রতিযোগিতা থাকবে, কিন্তু আবার সহাবস্থানও থাকবে। এটা তো আসলে সবসময় আপনাকে করে যেতে হবে, এটা তো এমন না, এটা তো শুধু আইনের প্রশ্ন না, এটা কালচারেরও প্রশ্ন, ঠিক আছে? কিন্তু সংস্কারটা হওয়া দরকার কেন? কারণ এটা হচ্ছে বাংলাদেশে যে ক্রাইসিসটা থেকে যায়, নির্বাচিত সরকারগুলো এসে যে ক্রাইসিসে পড়ে, সেটা হলো যে এই সংবিধানের পাওয়ার স্ট্রাকচারটা এরকম যে তাকে না চাইলেও স্বৈরাচারী হয়ে উঠতে হয়। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সরকার নিয়োগ দেয়, তখন ওই প্রতিষ্ঠানগুলো সরকারের আজ্ঞাবহ হয়ে পড়ে, এইসব সমস্যা হয়। তো এটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর জন্যই ক্ষতিকর। এবং আপনি দেখেছেন এটার একটা চূড়ান্ত অবস্থাটা হচ্ছে এখন এই আওয়ামী লীগের যে পরিণতিটা হয়েছে, একেবারে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিতে গিয়ে তার খুবই ভয়াবহ পরিণতি হয়েছে। এই কারণে সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে আসতে হবে। এবং কিছু কিছু আসছে, কিছু টেকনিক্যাল বিষয়ে দ্বিমত আছে যে কিভাবে হবে, কোনটা কতটুকু হবে, সেগুলো আস্তে আস্তে যত আলাপ হবে এবং এগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে, কথাবার্তা চলছে। কিন্তু এই সংস্কারগুলো হলে পরে আমরা যে রাষ্ট্রটা পাবো সেটা সবারই চালাতে সুবিধা হবে। যেই রাষ্ট্র ক্ষমতায় যাক তাদেরই আসলে রাষ্ট্র ক্ষমতা চালানোটা ইজি হবে। আমার তো এমন রাজনীতি করতে হবে, দেখুন এখানে দুটো জিনিস যদি রাজনৈতিক দলগুলো কমিট করে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এক নম্বর হচ্ছে আপনি সরকার হবেন, কিন্তু আপনি বিরোধী দলকে সংসদে কথা বলতে দেবেন এবং তাকে পার্লামেন্টের বাইরে হচ্ছে তাকে রাজনীতি করতে দেবেন, স্পেস দেবেন। সেটা আপনার সরকারি দল, আওয়ামী লীগ যেটা করতো, সরকারি দল এবং পুলিশ দিয়ে আপনি তাকে পেটাবেন না, তাকে আপনি গুম খুন করবেন না। আপনি বিরোধী দল যদি আপনি তাকে স্পেস না দেন তাহলেই কিন্তু আওয়ামী লীগের পরিণতিটা হয়। কিন্তু যদি বিরোধী দল তার মতো করে এক্সপ্রেস করতে পারে, সরকার সমালোচনা করতে পারে, এটা কিন্তু সরকারকেই এগিয়ে নেয় আরও, ঠিক আছে? এটা যদি প্রত্যেকটা রাজনৈতিক, এবং আরেকটা জিনিস হচ্ছে কমিট করতে হবে যে আমি কোনোভাবেই যখন নির্বাচনের সময় আসবে আমি এমন কিছু করব না যাতে আমি নির্বাচন ম্যানিপুলেশন কিংবা নির্বাচনটাকে দখল করা, যেটা আওয়ামী লীগ করেছে। কিংবা ধরুন এর আগে পছন্দের প্রধান বিচারপতি কিংবা বিচারপতিকে তত্ত্বাবধায়কে বসাতে গিয়ে সংবিধান সংশোধনী এবং তার ফলে দেশে যে সমস্ত পরিস্থিতি হয়েছে, এগুলো আমরা করব না। আমরা কমপ্লিটলি পিপলের ম্যান্ডেটের উপর আস্থা রাখবো। এই দুটো জিনিস আমি যেটা বললাম, একটা বিরোধী দলগুলোকে, কারণ সবাইকে বিরোধী দলে যেতে হবে, তাহলে বিরোধী দলগুলোকে আমি দাঁড়াতে দেবো। আর একটা হচ্ছে আমি নির্বাচনকে কখনোই ম্যানিপুলেশন করতে চাইবো না। এই দুটো জিনিসে যদি আমরা সবাই কমিট করি, সকল রাজনৈতিক দল, তাহলে কিন্তু বাংলাদেশের 80% সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বাকিটা তো প্রত্যেকটা সরকার রুটিন ওয়ার্ক করেই সেরে ফেলবে। এইটা করতে পারলেই কিন্তু আমরা একটা ডেমোক্রেটিক স্টেট পাবো। এবং বিরোধী দলকে কথা বলতে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের জন্য, কারণ বিরোধী দল কথা বলতে না পারলেই একটা সরকার আস্তে আস্তে এমন একটা জায়গায় যায় যখন পয়েন্ট অফ নো রিটার্নের মতো পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশেও বারবার আমরা যখনই পিসফুল ট্রানজিশনের সময়টা এসছে, নির্বাচনের সময়টা এসছে, তখন দেশকে আমরা সহিংসতার মধ্যে লিপ্ত হতে দেখেছি, ঠিক আছে? এইটা থেকেই আমাদেরকে বের হতে হবে। এটা একটা খুবই দুষ্টচক্র। নির্বাচনটা হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেখানে পিপল যদি একটা দলকে বারবার ভোট দিয়ে আনে তবে সেই দলই যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচনটাকে আমরা ম্যানিপুলেশন করব না। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে লম্বা সময় অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চাইবো না, যেটা আওয়ামী লীগ করলো। এই সিম্পল জিনিসগুলোতে ঐক্যমত্য হতে হবে। বাকি জিনিসগুলো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হবে। সংবিধানের বেসিক কতগুলো সংস্কার এখনই হবে, এটা সব রাজনৈতিক দলই, এমনকি বিএনপিও তো একমত অনেকগুলো বিষয়ে। যেমন উচ্চকক্ষের ব্যাপারে তাদের উচ্চকক্ষের ধারণা আমাদের উচ্চকক্ষের ধারণা একটু আলাদা, সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে সর্ট আউট করবো। কিন্তু তারাও কিন্তু এখন এটা ফিল করে যে 2 কক্ষ থাকা দরকার। 70 অনুচ্ছেদের মধ্যে দিয়ে সরকার মানে সংসদ সদস্যদের কথা বলতে দেওয়া দরকার। হ্যাঁ, মানে নিজের দলের সংসদ সদস্যদেরকে তারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে, জনগণের অধিকারটা দেখবে। এই জিনিসগুলোতে সকল রাজনৈতিক দলই কিন্তু আসছে, একটা জায়গায় আসছে। টেকনিক্যাল কিছু বিরোধিতা আছে, পদ্ধতি নিয়ে বিরোধিতা আছে, কীভাবে বাস্তবায়ন করবেন। এই বিরোধিতাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে আগামী 2-3 মাসে এই আলোচনাগুলো আরও ইন্টেন্স হবে, তখন এটা কেটে যাবে। যে খুবই সুস্পষ্ট এবং দূরদৃষ্টি সম্পন্ন নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে রাজনৈতিক দলগুলো, সেই চর্চার মধ্যে সেটি আপনার পরিলক্ষিত হয় কিনা, আপনার কি মনে হয়? না, পুরোপুরি তো হয় না, কিন্তু আমরা ধরা যাক দেখছি রাজনৈতিক দলগুলো কিন্তু কোপ আপ করার চেষ্টা করছে নতুন পরিস্থিতির সাথে।
তরুণদের বা নতুন বাংলাদেশের বিরুদ্ধে যায়, ইম্পালসের বিরুদ্ধে যায়, তরুণরা পছন্দ করে না এমন রাজনীতি যদি কোনো ধরুন যেহেতু বড় বড় রাজনৈতিক দলের আগে থেকেই সাংগঠনিক কাঠামো আছে, সেখানে আগের মতো কিছু প্র্যাকটিস যে হচ্ছে না তা না, কিন্তু যখনই এই ধরনের ঘটনাগুলো আসে তখন কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নিতে আমরা দেখছি। ঠিক আছে, এটার কারণ হচ্ছে বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশের মানুষ বদলে গেছে, জনগণের চাওয়া পাওয়া চিন্তাভাবনা রেডিক্যালি চেঞ্জ হয়ে গেছে এই 5 আগস্টের পরে। রাজনৈতিক দলগুলো আর অন্য কোনো অপশন নাই এটাতে কোপ আপ করা ছাড়া, এটা সবাই বুঝতে পারছে বলেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনি দেখবেন যে গত 7-8 মাসে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন কোনো সংঘর্ষ নাই। ঠিক আছে, বা যেটা হয় সাধারণত বাংলাদেশে বাস্তবতায় সেটা কিন্তু নাই, মানে একটা খুব সবাই রাজনীতি করছে, এমনকি সমালোচনাও হচ্ছে প্রচুর, একে অন্যের সমালোচনা করছে। এগুলো কিন্তু যদি আমরা এটাকে একটা গঠনমূলক জায়গায় রাখতে পারি তাহলে সেটা আমাদেরকে ভালো দিকেই নিয়ে যাবে, মানে ডেমোক্রেসিটাকে হেলদি করবে। এটাই কিন্তু আমরা চাচ্ছি, শেখ হাসিনা এটাই হতে দেয় নাই যে অন্য শুধু তারা থাকবে। এবং আওয়ামী লীগ 2008-এর ক্ষমতায় আসার পরে তারা কিন্তু 1/11-র ওই মেকানিজমটাকেই আসলে ক্যারি আউট করেছে। দেখবেন বিএনপি, জামায়াত ইসলাম কাউকে তো দাঁড়াতে দেয় নাই, কোনো রাজনৈতিক দল থাকবে না, এটা ছিল তাদের পরিকল্পনা। সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশে এখন রাজনীতি এসছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেখেন এটা খুব ডিভাইন একটা জাস্টিসের মতো, শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত থাকতে চেয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে তিনি তিলে তিলে মেরে ফেলতে চেয়েছেন হাউস অ্যারেস্ট করে। উল্টোটাই ঘটলো, কিন্তু তিনি সুস্থ হয়ে দেশে ফেরত আসলেন এবং শেখ হাসিনা আজকে পলাতক, ফেরারি আসামি। এই কারণে জনগণের বিরুদ্ধে গিয়ে কখনো রাজনীতি কারোর করা উচিত না, এটাই হচ্ছে সবচেয়ে বড় লেসন জুলাই এবং গত 15 বছরের। আমার ধারণা কোনো রাজনৈতিক দল এটার বাইরে যেতে পারবে না। খালেদা জিয়ার প্রসঙ্গে আপনার কি মনে হয় যে তার যে ফিরে আসা রাজনীতি এবং বাংলাদেশের সামনের গণতন্ত্রের পথ যেটি সুগম হওয়ার প্রত্যাশার কথা বলা হয়েছে, ইশরাক হোসেন যেটি বললেন যে আমাদের হয়তো আর কখনোই এইভাবে রাজপথে সংগ্রাম করতে হবে না এর জন্য, সেই বন্দোবস্তে আসলে বিএনপিকে ইতিবাচক মনে হয় কিনা? না, অ্যাবসলুটলি বেগম খালেদা জিয়ার ফিরে আসাটা এটা বাংলাদেশের গণ অভ্যুত্থানের একটা গিফট আমি বলবো, কারণ তাকে তো আসলে শেখ হাসিনা সলিটারি কনফাইনমেন্টে রেখে মেরে ফেলতে চেয়েছেন পরিষ্কারভাবে। তিনি ফিরে এসেছেন এবং সুস্থভাবে ফিরে এসেছেন। রাজনীতিতে আগের মতো সক্রিয় হয়তো তিনি থাকতে পারবেন না, কিন্তু এক ধরনের অ্যাডভাইজারি কিংবা অভিভাবকের যে একটা ভূমিকা সেটা কিন্তু তার থাকবে। এবং যে সমস্ত বিষয়ে কতগুলো খুব ফান্ডামেন্টাল 7-8টা বিষয়ে সংস্কার প্রশ্নে পদ্ধতি নিয়ে বিএনপির সাথে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল আমাদের কিছুটা মতপার্থক্য আছে। আমার ধারণা তিনি যদি এখানে এনগেজ হন কিংবা তিনি যদি এইগুলো খেয়াল করেন, যখন তিনি বিএনপিকে একটা দিক নির্দেশনা দেবেন তখন কিন্তু বিএনপি তার অবস্থান থেকে নমনীয় হবে। ফলে তার থাকাটা হচ্ছে আমি মনে করি যে রাজনীতির জন্য খুব ভালো। মানে প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে বাংলাদেশে আপনি এমন কোনো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল পাবেন না যে যিনি ব্যক্তি বেগম খালেদা জিয়াকে অসম্মান করতে পারবেন বা একটা কটু কথা তার সঙ্গে বলতে পারবেন, কারণ তিনি আসলেই সংগ্রাম করেছেন। আমি শুধু একটা জিনিস বলি, একটা 86 সালে নির্বাচন, শেখ হাসিনা যে জাতীয় নির্বাচন যাবে সে হবে বেইমান এটা বলে তারপর নির্বাচনে গেলেন, বেগম খালেদা জিয়া যান নাই। 1/11-এর সময়ও তিনি কিন্তু আপোষ করেন নাই, যেটা শেখ হাসিনা বললেন যে 1/11 ছিল তাদের আন্দোলনের ফসল, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু বা বিএনপি কিন্তু ওই সরকারকে তখন কোঅপারেট করে নাই। ঠিক আছে, এই সমস্ত দিকে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের খুবই রেসপেক্ট, এবং আমরা যারা নিউ জেনারেশনের পলিটিক্স করি আমরা তার এই সংগ্রামী ক্যারেক্টারটাকে আপহোল্ড করি এবং সেলিব্রেট করি। সেখান থেকে তার থাকাটা, আমি এটা আজকে লিখলাম যে তিনি যে ফ্যাসিবাদী আমলে তার অস্তিত্ব ছিল, মানে তিনি যে টিকে ছিলেন, এটাই কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাকে তো কোনোভাবেই আপনার ডাউন করতে পারে নাই। তো তিনি এখন আছেন, সশরীরে আছেন, এটা অবশ্যই বাংলাদেশের জন্য বড় ঘটনা। এবং যারা আশঙ্কা করছেন যে বাংলাদেশে একটা -2 চলছে বা -2 পরিকল্পনা আছে, এটা কিন্তু ভুল প্রমাণিত হলো। এখানে কোনো -2 পরিকল্পনা হচ্ছে না, বরং রাজনীতি এমনভাবে ফিরে এসেছে যে এই রাজনীতির এই উর্বর সময়ে বেগম খালেদা জিয়াও সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছেন।